গত 15 বছর ধরে বিজেপির হাত ধরে তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করেছে, ধর্মীয় বিভাজন করেছে। তলে তলে মমতা মুখে সংখ্যালঘুর প্রেমিক দাবি করলেও আসলে তিনি ছিলেন বিজেপির দালাল। দীর্ঘ বক্তৃতা করে আমাকে ব্যাখ্যা করতে হবে না। তিনি সরকারের টাকায় দুর্গাপূজা করেন, সরকারের টাকায় মন্দির করেন, আর কিছু ভাতা দিয়ে বলেন আমি সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যন্ত বন্ধু। আসলে তিনি বিভাজন করেছেন। সংখ্যালঘু সম্প্রদায় যদি তিনি বন্ধুই হতেন, তাহলে মাদ্রাসা এডুকেশনের জন্য বাম সরকার যে কাজটা করে গিয়েছিল সেটাকে তিনি আরো এগিয়ে নিয়ে যেতে পারতেন। আমরা তো জমি তৈরি করে দিয়েছিলাম, সেই জমির উপর দাঁড়িয়ে কেন মাদ্রাসা শিক্ষার প্রসার হলো না? কেন আজও আমাদের মাদ্রাসায় শিক্ষিত ছেলে মেয়ে যারা শিক্ষক পদের জন্য রাস্তায় বসে আছেন, কেন তাদের বিক্ষোভ করতে হচ্ছে? তার কারণ বিজেপি থেকে নির্দেশ আছে যে তুমি কোনো মতেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত হতে দিও না। তাদের উপর জুলুম চালাবার জন্য বিজেপি তৃণমূল সক্রিয়। আপনারা দেখেছেন বিগত বিধানসভায় একজন মাত্র প্রার্থী আমার ভাই নৌসাদ, তিনি জয়ী হয়েছিলেন। একা বিধানসভায় দাঁড়িয়ে তিনি যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইতেই তৃণমূলের ভয়ে কাঁপুনি ধরে গেছে। তৃণমূল নিজে থেকে এই অঞ্চলের প্রার্থীকে তার নেত্রী বলছেন তুই তো বোমা মারিস, তাকেই প্রার্থী করেছেন। আবার বলছেন যে আমার যা নিরাপত্তা তা আমি তোকে দিয়ে দেব। আসলে এই রাজ্যের তৃণমূল নেত্রী, কিছু মনে করবেন না, অনেকেই হয়তো পূর্বতন তৃণমূল সমর্থক আছেন, অনেকেই হয়তো ভেবেছিলেন যে বামপন্থীদের যদি খানিকটা কোণঠাসা করতে হয় তাই তৃণমূলের হাত ধরতে হবে। সেই তৃণমূল নেত্রী প্রকৃতপক্ষে গুন্ডাবাজি, তোলাবাজি, দুর্নীতি ছাড়া অন্য কোনো কাজ করেননি। রেশন নিয়ে দুর্নীতি, ভাবতে পারেন সরকার সাবসিডি দিয়ে রেশনের জিনিসপত্র আমাদের দেয় যাতে মানুষের খাওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি না হতে পারে। সেই রেশনের চাল গম চুরি করছেন। যিনি চুরি করছেন তিনি বালু। আর মুখ্যমন্ত্রী এই মঞ্চের ও প্রান্ত থেকে প্রান্তে দৌড়চ্ছেন, দৌড়ে বলছেন বালু খুব ভালো। বালু কোনো দোষ করেনি, 16 মাস জেলে ছিল। ইডি বলছে কয়েকশো কোটি টাকা শুধুমাত্র চাল গম চুরি করে বালু সম্পদ তৈরি করেছে। আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্যার, পার্থ চ্যাটার্জিকে কেন প্রার্থী করেনি তৃণমূল নেত্রী? আর আপনি তৃণমূল নেত্রীকে দুর্নীতিগ্রস্ত বলছেন, কই পার্থকে তো প্রার্থী করলো না। আমি বললাম আপনারা দেখেছেন বালুকে তিনি বলেছেন খুব ভালো। কেন জানেন? চুরির টাকা বালু দিদির ঘরে পৌঁছে দিয়েছিল। আর পার্থকে কেন প্রার্থী করেনি জানেন? পার্থটা এত বোকা, ও টাকাটা নিজের বান্ধবীর ঘরে রেখেছিল, মমতাকে পৌঁছে দেয়নি। এই একটি মাত্র কারণেই পার্থকে প্রার্থী করেনি। পার্থ যদি কিছু টাকা পৌঁছে দিত তাহলে এত সমস্যা হতো না। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত দল আমাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল শুধুমাত্র প্রচার মাধ্যমের জন্য, আর পেছন থেকে মোদি তাকে সমর্থন করছেন। আজকে যেই দিনই বাম আইএসএফ চুক্তি হয়ে গেছে, যেদিনই বাম আইএসএফ ঐক্যবদ্ধ হয়েছে, সেদিনই ওরা বুঝে গেছেন যে দিদিকে আর বাঁচানো যাবে না। তাই দিল্লি থেকে উড়ে এসছেন মোদি আর অমিত শাহ। তারা আসলে দিদিকে রক্ষা করতে চান। বিজেপি ক্ষমতায় আসতে পারবেন না ওরা জানেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির মতো এইরকম একটি সাম্প্রদায়িক দলকে কোনো মতেই সমর্থন করেনি, কোনোদিনও করবেও না। অতএব ওরা এসে মানুষকে বিভ্রান্ত করছেন। কি বলছেন? আচ্ছা আচ্ছা, দিদি বলছেন 1500 দেবো, আমরা নয় 3000 দেবো। আচ্ছা বলুন তো, একবারও কি বলেছে বিজেপি এসে যে পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষা, যেটা বামফ্রন্ট সরকার একটা গতি এনেছিল, তাকে আমরা অনেক বেশি এগিয়ে নিয়ে যাব? একবারে বলছেন যে মাদ্রাসা শিক্ষার জন্য আমরা টাকা দেব? একবারে বলছেন যে আমাদের গ্রামের কৃষকেরা যাতে স্বাভাবিক তাদের কৃষি পণ্যের দাম পায়? কৃষকেরা আপনার এই অঞ্চল কৃষি অঞ্চল, আলু চাষিরা দাম পাচ্ছেন না, তারা আমার কাছে আসেন, এসে বলেন আমরা কি করব, আত্মহত্যা করা ছাড়া আমাদের কোনো পথ নেই। কৃষকেরা তার কৃষি উৎপাদনের সঠিক দাম পাচ্ছেন না, সে ব্যাপারে কিন্তু না দিদি না দাদা কেউ কোনো কথা বলছেন। এখন একটাই ওদের বক্তব্য যে আইএসএফ এবং বাম
এই চুক্তি যাতে না হয় ওরা আপ্রাণ চেষ্টা করেছে। আপনাদের ভাইজান এবং আমরা এই চুক্তি করব, ঐক্যবদ্ধভাবে লড়াই করব, এটা প্রতিষ্ঠিত করে এগিয়ে এসেছি। আগামী দিন আপনাদের এই জমায়েত প্রমাণ করছে পশ্চিমবঙ্গ শাসনের নেতৃত্বে বাম আইএসএফ জোট থাকবেন। একটি সংখ্যালঘু এবং কমিউনিস্টদের নেতৃত্বে ভারতবর্ষের বুকে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করে ধর্মনিরপেক্ষ সরকার হবে, যে সরকার এসে কৃষকের স্বার্থ রক্ষা করবে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে। আর ওই যে বললে পরিযায়ী শ্রমিক, পরিযায়ী হবে কেন? আমার এখানে যদি কৃষি পণ্যের দাম পায়, আমার এখানে লেখাপড়া শেখার পর যদি কারখানা তৈরি হয়, সেখানে কাজের সুযোগ হয়, কেন বাইরে যাবে আমার ঘরের ছেলেরা? আমার ঘরের ছেলে তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কাটমানি দিয়ে শুধুমাত্র কিছু লোককে পকেটে রেখে দিয়ে অন্য লোকদের ভয় দেখানো, এই চালাকিটা শেষ হয়ে গেছে। এই যে আমার আগে বন্ধু বললেন যে বলছেন ওখানে বোমা আছে, ওটা আসলে তৃণমূলের বাড়ি, এবার সেটা আইএসএফ এর ঘাড়ে চাপাবার চেষ্টা করছেন এবং পুলিশ দিয়ে সেটা ওরা কার্যকর করতেন। এখন পুলিশেরও টনক নড়ে গেছে। বেআইনি কাজ করলে পরে আমরা বলেছি, ঘোষণা করেছি, এমন দিন আর থাকবে না। বেআইনি কাজ পুলিশ যদি করে, পুলিশকে হেফাজতে যেতে হবে, সে ব্যবস্থাও করব, ছাড় কেউ পাবে না। পশ্চিমবঙ্গের বুকে বেআইনি কাজ করে সাধারণ মানুষের বিরুদ্ধে যারা দাঁড়াচ্ছেন, সে যত বড় অফিসারই হন না কেন, আমার সঙ্গে দেখা হলে আমি তাদের আড়ে ঠাড়ে বলি, ভাই এদিন থাকবে না, নিজের বিপদ ডেকে আনবেন না, আইন মেনে কাজ করুন, মানুষের যে অধিকার সে অধিকারটাকে কার্যকর করুন। তার বাইরে গেলে ওই যে বলেছিলাম আগে মারবো কম দৌড় করাবো বেশি, এখন বলছি দৌড় করাবো না, মারবো, এটা মাথায় রাখবেন। এই বলেই এবং আপনাদের সকলের সমর্থন, আমি বলছি আপনারা যে যেখানে আছেন, এই যে বাম আইএসএফ জোট হয়েছে, এই জোটটাকে দৃঢ় করুন এবং এই জোটের সমস্ত প্রার্থীদের আপনারা জয়ী করুন। বাংলা জিতবে, বাংলা জেতা মানে ভারতবর্ষ এগিয়ে যাবে। ওই রকম মোদি মমতার মতো ধর্ম হবে না, আমাদের আসল ধর্ম হবে কৃষিকাজ, শিক্ষা, কৃষিকাজ, শিক্ষা, কারখানা, উৎপাদন। এ পথে আমরা এগিয়ে যাব। এটুকু বলেই আপনাদের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। 29 তারিখ দাঁতে দাঁত চেপে ওরা গুন্ডামি করে। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কেমন গুন্ডামি করেছে, আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এতদিন পর্যন্ত ওরা পেরেছিল, এখন আর পারবেন না। এখন ব্যালট বাক্স চিবিয়ে খেয়েও, ব্যালট পেপার চিবিয়ে খেয়েও পার পাবেন না। ওরা বুঝে গেছে যে আদালত ওদের কথা আর শুনছে না, আদালত মানুষের কথা শুনছে, সেটাকেই আমাদের কার্যকর করতে হবে। ঘুষপেটিয়ার নাম করে, অনুপ্রবেশের নাম করে মমতা সাধারণ মানুষের জীবনে অশান্তি নামিয়ে এনেছেন। কে এই আওয়াজ তুলেছিল যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গিয়েছে? এই মমতা। এবং তিনিও তখন বিজেপির শরিক ছিলেন। আজও এই ঘুষপেটিয়ার তত্ত্ব বলে বিজেপি প্রান্তিক মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আপনারা মাঠে ময়দানে লড়ুন, আদালতে আমরা লড়বো, ছেড়ে দেব না, আমরা কখনো ছেড়ে দিই না। প্রত্যেক মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সমস্ত রকম চেষ্টা চালু আছে এবং থাকবে। আবারও বলি, 29 তারিখে দাঁতে দাঁত দিয়ে লড়াই করুন। 4 তারিখ থেকে পশ্চিমবঙ্গ লাল পথে যাত্রা শুরু করবে। সঙ্গে থাকবে আইএসএফ, যারা মানুষকে শুধুমাত্র ধর্মীয় সম্প্রদায়ের অংশ মনে করে না, যারা মানুষকে মনে করে সবাই মানুষের অংশ এবং ধর্ম ব্যক্তিগত। ধর্ম দিয়ে কখনো সমাজ নিয়ন্ত্রণ হয় না, সরকার কখনো ধর্ম দিয়ে চলে না, সরকার চলবে আইনে এবং সংবিধানে। আমার ধর্মের অধিকার আমি রক্ষা করব। ধর্মটা আত্মার ব্যাপার, বুকে থাকে, লুকিয়ে থাকে। ধর্ম নিয়ে মাতামাতি যারা করে তারা ধর্মের বিরোধিতা করে। এইটা মাথায় রাখবেন, সকলে ঐক্যবদ্ধ থাকবেন। নমস্কার।